হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের যে 4 নম্বর সেট আছে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল এইচএস এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে আছে যে 1 দাগে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কত। তাহলে আমরা জানি যে শূন্য 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 হচ্ছে যে কম, শূন্য চেয়ে ছোটো সংখ্যাগুলো যেগুলো ঋণাত্মক হয়, তো শূন্যের আগেরটা, শূন্যের জাস্ট আগের সংখ্যাটা সেটা হলো -1। তাহলে আমরা যদি যেভাবে সংখ্যা রেখা আমরা দেখেছি যে এটা যদি শূন্য হয়, এদিকে +1 +2 +3 ইত্যাদি, আর এদিকে -1 -2 -3। আমি পূর্ণ সংখ্যাগুলো লিখছি। এই 1, তার আগে 1.5, 2.5, 2, 2.5, 1.5 লিখছি না, কেবল পূর্ণ সংখ্যাগুলো লিখছি 1, 2, 3 এইগুলো। তো সংখ্যাগুলোকে যদি পরপর দেখি এইভাবে কত দূর যাবে, এইভাবে যতদিন ইচ্ছা অনেক দূর পর্যন্ত, অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে। অর্থাৎ আবার -3 -4 -5 -6 -7 এভাবে পরপর লিখতে পারি। তাহলে যত আমরা বাদিকে যাব তত সংখ্যাগুলো ছোট হয়ে যাচ্ছে। যেমন -1 শূন্যের চেয়ে ছোটো, -2 আরও ছোটো, -3 আরও ছোটো। তাহলে যত বাদিকে এগোবো তত সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই -1। তাহলে কি হবে? বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি -1। বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি সমান -1। এরপরে 2 আছে। m-n বলতে কি বোঝো? m-n অর্থাৎ m থেকে n বিয়োগ করলাম। তাহলে m-n বলতে বোঝায় m থেকে n বিয়োগ 1/3। 1/3 আছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা বৃদ্ধির বিপরীত রাশি কি? -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি, -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি, এর বিপরীত রাশি বা বিপরীত কথাটা বলতে হবে। তাহলে -20 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি, তাহলে যদি আমি এই মাইনাস কথাটা না দিই, তাহলে এর বিপরীত কথা হবে 20 ডিগ্রি সি তাপমাত্রা বৃদ্ধি। আবার আমরা অন্যভাবে লিখতে পারি যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার হ্রাস, এভাবে লিখতে পারি। তো বিপরীত রাশিটি কি? তো লিখতে হবে বিপরীত রাশি -20 ডিগ্রি সি তাপমাত্রা বৃদ্ধি। তাহলে মাইনাস চিহ্নটা না দিলে এর বিপরীত কথা হয়ে গেল। তারপরে দেখো এখানে আছে যে m সমান 4, n সমান 6, p সমান 2 হলে এর মান কত হবে? তো এখানে আছে √m ইন্টু n/p প্লাস 1 সমান √m, m এর মান 4, n/p, তাহলে n এর মান হচ্ছে 6 এবং p এর মান 2 প্লাস 1 সমান রুট, প্রথমে 4 আছে, 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 3, আর এখানে প্লাস 1 সমান 4, 3 আর 1 যোগ করলে 4, তাহলে √16 বর্গমূল 4। এরপরে 5-এর দাগ। আচ্ছা 5-এর দাগ নেই। 2-এর 1 বিপরীত সংখ্যা বলতে কি বোঝো? তো এখানে লিখব কি বিপরীত সংখ্যা। তাহলে কি, যে দুটি সংখ্যা যাদের পরম মান সমান কিন্তু চিহ্ন আলাদা,
তাদেরকে বা তাদের বিপরীত সংখ্যা বলা হয়। যেমন 5 ও -5 বিপরীত সংখ্যা, -13 +13 বিপরীত সংখ্যা ইত্যাদি। এরপরে এটা ছিল 2 এর 1, এরপরে 2 এর 2, 2 এর 2তে আছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে সংখ্যার বর্গের সমান হয় সেই সংখ্যাটি কত। তাহলে আমাকে কি করতে হবে, 0.4 এর বর্গের সাথে 0.4 এর বর্গের সাথে 0.3 এর বর্গ যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমরা পাই যে 0.4 আর 0.4 যদি গুণ করি, 4 × 16, একটা দুটো অঙ্কের আগে দশমিক, তাহলে এটা হবে, অর্থাৎ এটা হলো 0.16, আর এটা হলো 0.3 × 9, তাহলে 09, 0.09, তাহলে 0.16, 0.09 পরপর যোগ করব। এটা 25-এর 5 হাতে, এই 15-এর 5 হাতে 1, 2, 0, তাহলে সমান হলো 0.25। তাহলে বর্গের যোগফল করলাম। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে সংখ্যার বর্গ, তাহলে এইটা কোন সংখ্যার বর্গ সেটা আমাদের দেখতে হবে। এটা 0.5 দুটো গুণ করলে 0.25 হয়, তাহলে এটা হচ্ছে 0.5 এর বর্গ, 0.5 এর বর্গ। এরপরে 3 দাগে আছে, 3 দাগে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500 এর মধ্যে থাকবে। তাহলে এই সংখ্যাগুলোকে আগে লসাগু করে নিতে হবে। তো এখানে আছে 2 এর 3, 6, 8, 10 ও 12 এর লসাগু করে পাই 6, 8, 10, 12, 2 দিয়ে 3, 4, 5, 6, 2 দিয়ে 3, 2, 5, 3, 3 দিয়ে 1, 2, 5, 1। তো অতএব লসাগু সমান 2, 2, 3, 2, 5। তাহলে 5 দুগুণ 10, 3 10 30, 30 দুগুণ 60, 60 10 120, তাহলে 120। তো আমাকে আনতে হবে যে 300 এবং 500-এর মধ্যে। তো 120 প্রথমে তাকে 1 দিয়ে গুণ করলাম, তাহলে পাচ্ছি 120। এটা কিন্তু 300 আর 500-এর মধ্যে হচ্ছে না। 120 একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 12 দুগুণ 24, অর্থাৎ 240। এটাও 300 ও 500-এর মধ্যে হলো না। আর 120 একে 3 দিয়ে গুণ করলাম, 3 বারং 36, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে 300 আর 500-এর মধ্যে। তো যেটি 300 500-এর মধ্যে থাকবে, যদি 4 দিয়ে গুণ করি কি আসছে দেখি, 4 বারং 48, হ্যাঁ এটাও কিন্তু হবে। তাহলে 300 ও 500-এর মধ্যে থাকবে এই সংখ্যা, এমন একটি সংখ্যা নির্ণয় করো। তাহলে এটা লিখলেও চলবে, আবার এটা লিখলেও চলবে। তারপরে আচ্ছা এটা হয়ে গেল। এবার 3-এর দাগ, 3-এর 1 সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো 4 + -6, 4 + -6। তো এখানে সংখ্যা রেখা প্রথমে এঁকে নেব। তো 4 + -6, এখন মোটামুটি এটাকে শূন্যবিন্দু ধরলাম, শূন্যবিন্দু ধরলাম। এবার 1 সেন্টিমিটার পরপর আমরা এক ঘর করে নেব। 1, 2, 3, 4, 5, 6, এটা +1, +2, +3, +4, +5,
+6 -1 -2 -3 -4 -5। তাহলে প্রথমে আমাদের যেটা যোগ করতে হবে 4 + -6, তাহলে 4 মানে 0 থেকে 4 ঘর ডান দিকে যাব, এই যে 4 ঘর এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত এলাম 0 থেকে, আর -6 অর্থাৎ এখান থেকে 6 ঘর বাদিকে যাব, 4 5 6 অর্থাৎ এই -2 পর্যন্ত আসছে। তো এটা হলো +4 আর এটা হলো -6। তো আমাকে এই 0 থেকে কত দূর এলাম সেটা দেখতে হবে। তাহলে আমরা এলাম এই 0 থেকে এই পর্যন্ত এসেছি, তাহলে এটা হলো -2। তাহলে অতএব 4 + -6 = -2। এরপরে আছে সরল করো। +20 এর বিপরীত সংখ্যা মাইনাস, -7 এর বিপরীত সংখ্যা -8। তো 3 এর 2 +20 এর বিপরীত সংখ্যা তারপরে আছে -7 এর বিপরীত সংখ্যা, তারপর আছে -8। তো এখানে +20 এর বিপরীত সংখ্যা সেটা হচ্ছে -20, মাইনাস দিলাম। -7 এর বিপরীত সংখ্যা সেটা হচ্ছে +7 -8। তো -20 মাইনাসে প্লাসে -7 মাইনাসে +8। এখন 20 আগে মাইনাস, 7 আগেও মাইনাস, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, 20 আর 7 যোগ করলে 27 হবে। বড় সংখ্যার আগে মাইনাস, তাই এটা মাইনাস দেব, +8। তাহলে 27 আগে মাইনাস, 8 প্লাস, আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব। 27 থেকে 8 বিয়োগ করলে আমরা পাই 19। বড় সংখ্যার আগে মাইনাস, তাই এটা মাইনাস দিলাম। এরপরে 3 দাগে আছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা এবং বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করো। তাহলে 70% তামা আছে, তাহলে তামা আছে সমান 70%, আমাকে দস্তা বের করতে হবে। অতএব দস্তা আছে আমরা জানি মোট সবসময় 100% হয়, অর্থাৎ 100% হয়। তাহলে দস্তা বের করতে গেলে 100 থেকে এই 70 বিয়োগ করব, পার্সেন্ট = 30%। তাহলে এটা হচ্ছে দস্তা আছে 30%। তো এখানে মোট পরিমাণ 20 কেজি, 20 কিগ্রা, 20 কিগ্রার 30% মানে কত সেটা বের করলেই হবে। তাহলে 20 কিগ্রা এর 30% সমান 20 × 2 30/100 কিগ্রা। তাহলে 3 × 6 সমান 6 কিগ্রা। তাহলে এটা ছিল 3 এর 3। এরপরে 3 এর 4। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। বর্তমানে পুত্রের বয়স x + 1/4 হলে 10 বছর পরে পিতার বয়স কত হবে। তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়স দেওয়া আছে। তাহলে বর্তমানে পিতার বয়স কত আর পুত্রের বয়স কত সেটা লিখে নেব। এখানে পুত্রের বয়স দেওয়া আছে, এই 4 গুণ করলে পিতার বয়স পাবো। তাহলে এর সাথে 4 গুণ করে আমরা পিতার বয়সটা লিখে নিই। তাহলে লিখব কি, বর্তমানে পুত্রের বয়স
পুত্রের বয়স সমান x প্লাস 1/4 বছর, x প্লাস 1/4 বছর। আর অতএব পিতার বয়স সমান 4 ইন্টু এক্স প্লাস 1/4 বছর, তাহলে 4 গুণ করলাম। এরপরে আছে 10 বছর পরে পিতার বয়স কত। 10 বছর পর পিতার বয়স, এটা এখনকার পিতার বয়স, তাহলে এর সাথে 10 বছর পরে 10 বেড়ে যাবে, তাহলে এটা লিখলাম প্লাস 10 লিখলাম, এখানে লিখব বছর, সমান 4 দিয়ে গুণ করলে 4 এবং x হয়ে গেল 4x, প্লাস 4 এবং 1-এর 4 গুণ করলে 4 4 কেটে দিলে 1 থাকে, তাহলে 1, আর এটা প্লাস 10 বছর সমান 4x হলো 1 এবং 10 যোগ করলে 11 হলো, তাহলে 4x প্লাস 11 বছর। 5-এর দাগে আছে x সমান 10, x সমান 10 টাকা লাভ, y সমান 5 টাকা ক্ষতি বোঝালে x প্লাস 3y এর অর্থ কী। তাহলে x সমান আছে 10 টাকা লাভ, আর y সমান আছে 5 টাকা ক্ষতি, তাহলে x প্লাস 3y এর অর্থ। তাহলে x যেহেতু 10 টাকা লাভ, লাভটাকে প্লাস 10 দিলাম, প্লাস 3 ইন্টু y মানে 5 টাকা ক্ষতি, তাহলে ক্ষতির ক্ষেত্রে -5 দিলাম, তো এই টোটালটা হলো টাকা। এখন এটা হিসাব করব, হিসাব করলে প্লাস 10 প্লাসে মাইনাসে মাইনাস, গুণ সম্পর্ক 3 × 5 = 15 টাকা। এরপরে -15 প্লাস 10, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 5 হবে, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে মাইনাস বসাবো, -5 টাকা, তাহলে যেহেতু এটা মাইনাস তাহলে এখানে লিখব ক্ষতি, -5 টাকা, তো অতএব তাহলে -5 টাকা মানে এটা 5 টাকা ক্ষতি। তাহলে অতএব x প্লাস 3y সমান 5 টাকা ক্ষতি বোঝায়। পরবর্তী অঙ্ক আছে b এর কাছে 120 টাকা আছে, a এর কাছে b অপেক্ষা x টাকা কম আছে, এবং c এর কাছে b অপেক্ষা x টাকা বেশি আছে, তিনজনের মোট কত টাকা আছে। তাহলে b এর কাছে আছে 120 টাকা, সেটা লিখব, তারপরে এর কাছে কত আছে লিখব, তারপরে c এর কাছে কত আছে লিখব। b এর কাছে টাকা আছে সমান 120 টাকা, b এর কাছে 20 আছে, 120 টাকা, a এর কাছে টাকা আছে, তাহলে দেখো a এর কাছে b অপেক্ষা x টাকা কম, মানে 120 তার থেকে x টাকা কম, তার মানে কি বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কম হয়। আর c এর কাছে টাকা আছে, এই c এর কাছে টাকা আছে b অপেক্ষা, তাহলে এই প্রথম b 120 টাকা, তার অপেক্ষা x টাকা বেশি, তাহলে 120 যোগ x বেশি বলা আছে টাকা, তাহলে তিনজনের কাছে মোট টাকা এই তিনটে যোগ করব, সমান 120 প্লাস 120 মাইনাস এক্স প্লাস 120 প্লাস এক্স, তাহলে এটা টাকা হবে। সমান 120 প্লাস ব্র্যাকেট তুলে লিখলাম 120 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স
প্লাস 120 প্লাসে প্লাসে প্লাস এক্স টাকা, 1 2 3, তিনখানে 120 আছে, তাহলে 3 বারং 36 অর্থাৎ 360 টাকা। আর প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিলাম, তাহলে এই 360 টাকাই হবে। কেটে দিলাম কেন? এর আগে মাইনাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন থেকে বিয়োগ করতে হয়, আর বিয়োগ করলে শূন্য হয়ে যাবে, সেই জন্য কেটে দিয়েছি। তাহলে মোট হচ্ছে 360 টাকা। এরপরে 4-এর দাগ, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 3 ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 3 ভাগশেষ থাকবে, এত দিয়ে বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তো দেখো এই সংখ্যাগুলো হচ্ছে, প্রথমে এই সংখ্যাগুলো লসাগু করে নিতে হবে। 4 12 16 20, 4 12 16 ও 20 এর লসাগু করে পাই 4 12 16 20, 2 2 4, 6 2 12, 8 2 16, 10 2 20, 2 দিয়ে দিলে 2 1 কে 2, 3 2 6, 4 2 8, 5 2 10, তাহলে লসাগু সমান 2 2 3 4 5 সমান 4 5 20, 3 গুণ 60, 60 2 120, 120 2 240। তাহলে এটা হচ্ছে লসাগু। তাহলে 3 যেহেতু ভাগশেষ থাকবে, প্রথমে 240 তাকে 1 দিয়ে গুণ করে 3 দিয়ে যোগ করলাম। যোগ করলে আমরা কি পাই দেখি, 240 আর 3 243। তাহলে এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ করা যাবে? দেখে নিই, 2 4 3, তাহলে এখানে 3 7 21, না 7 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তাহলে 240 এর সাথে 2 গুণ করে 3 যোগ করলাম, তাহলে 240 2 দিয়ে গুণ করলে 480 প্লাস 3, তাহলে 483। তাহলে এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখি, এটা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। 7 7 6 7 42, 6 3 না বললাম 63, 7 9 63, হ্যাঁ। তাহলে এটা 7 দিয়ে বিভাজ্য নয়, এটা 7 দিয়ে বিভাজ্য। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আবার 7 দিয়ে বিভাজ্য হবে। অতএব সংখ্যাটি হলো 483, অর্থাৎ 483। এরপরে 4-এর 2, 20 জন বন্ধুর মধ্যে কতজন কী ফল খেতে ভালোবাসে সেই তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। এখানে ফলের নাম আছে আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর, আর বন্ধুর সংখ্যা 4 6 2 3 5। তাহলে এখানে কি করতে হবে, এখানে দুখানা অক্ষ টানতে হবে, একটা উল্লম্ব অক্ষ আর একটা হচ্ছে অনুভূমিক অক্ষ, বা আমরা বলতে পারি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এখানে টেনে নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষ, আর এটা হচ্ছে উল্লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ, আর এটা মূলবিন্দু। এরপরে আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর এর জন্য আমরা কি করব, এখানে 5টা আইটেম আছে, তাহলে প্রত্যেক 1.5 সেন্টিমিটার পরপর একটা করে আইটেম নেব। তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হবে। 1 সেন্টিমিটার পরপর নিলে এখানে এসে শেষ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আবার যদি 2 সেন্টিমিটার পরপর নিই এই দাগ পার হয়ে যাবে, সুতরাং এই দাগের মধ্যে থাকে এরকম 1.5 সেন্টিমিটার পরপর নেব। তাহলে এটা হলো 1.5, 1.5 3, তারপরে 4.5, তারপরে 6,
তারপরে 7.5। এই হলো, তাহলে ভাগগুলো নিলাম। এখানে আমরা নেব আপেল, এখানে নেব পেয়ারা, আপেল পেয়ারা, এটা কলা, এটা শসা, এটা আঙুর। তাহলে এই দিক বরাবর কী নিলাম না ফল নিলাম, আর ওপর দিকে বরাবর নেব বন্ধুর সংখ্যা। বন্ধুর সংখ্যা, তো বন্ধুর সংখ্যা এখানে 6ই সবচেয়ে বেশি। তাহলে আমি এক কাজ করব, এখানে 1/2 সেন্টিমিটারে 1 করে ধরি, তো এটা 1 2 3 4 5 6। স্কেল ধরে কি দেখতে, স্কেল ধরে করলে দেখতে ভালো লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে প্রথমে যে আপেল আছে, আপেলে দেখো আপেলে এখানে 4 আছে, 4 6 2 3 5, এই সংখ্যাগুলো মনে রাখো, আমি বারবার এটা দেখাবো না। তো 4 6 2 3 5, তাহলে আপেলের জন্য 4, তাহলে 4 ঘর মানে এই পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 সেন্টিমিটার মতো। তারপরে আচ্ছা আপেল হলে এবার পেয়ারা, পেয়ারার জন্য আছে 6, তাহলে 6 মানে এরকম জায়গাতে, অর্থাৎ এটা 3 সেন্টিমিটার নিলে 6 হচ্ছে, তাহলে এখানে আমি 3 সেন্টিমিটার নেব। তারপর আছে কলা, কলার জন্য আছে 2 সেন্টিমিটার, এই কলার জন্য আছে 2 মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিলেই চলবে। তারপরে আছে শসা, শসার জন্য 3, 1 2 3 এই পর্যন্ত। নেক্সট আছে আঙুর, আঙুরের জন্য 5, 1 2 3 4 5 এই পর্যন্ত। তাহলে স্তম্ভচিত্র আঁকা হয়ে গেল। তো এখানে কি করলাম যে এই অক্ষ বরাবর, এটা উল্লম্ব অক্ষ বরাবর প্রত্যেক এক ঘর সমান 1 একক, উল্লম্ব অক্ষ বরাবর প্রতি এক ঘর, প্রতি ছোট এক ঘর সমান একজন বন্ধু। ব্যাস, তাহলে এটা আঁকা হয়ে গেল। এরপরে 3-এর দাগ, 20 মিটার দীর্ঘ একটি বর্গাকার বাগানের মাঝ বরাবর 1/2 মিটার এবং 2.1/2 মিটার চওড়া দুটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? 20 মিটার দীর্ঘ একটি বাগানের মাঝ বরাবর 1/2 মিটার ও 2.1/2 মিটার চওড়া দুটি রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল এখানে বের করতে হবে।
তাহলে প্রথমে 20 মিটার দীর্ঘ একটা বর্গাকার বাগান এঁকে নিতে হবে। আমি এখানে 20 মিটার দীর্ঘ একটা বর্গাকার বাগান প্রথমে এঁকে নেব। তাহলে এটা 20 মিটার দীর্ঘ একটা বর্গাকার বাগান। এরপরে কি 1/2 মিটার চওড়া এবং 2.5 মিটার চওড়া দুটো রাস্তা। তাহলে প্রথমে 1/2 মিটার চওড়া রাস্তাটা এঁকে নিই। এটা মনে করলাম 1/2 মিটার চওড়া রাস্তা, আর এখানে 2.5 মিটার চওড়া রাস্তা আছে একটা। তাহলে এই দুটো রাস্তা। এখন এটা হলো 1/2 মিটার, আর এটা হচ্ছে 2.1/2 মিটার, আর এটা হচ্ছে 20 মিটার। এদিকটা পুরোটা 20 মিটার, এদিকটা পুরোটা 20 মিটার। তো দুটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে প্রথম যে রাস্তাটা, প্রথম রাস্তার ক্ষেত্রফল তাহলে দেখো রাস্তাগুলো আয়তক্ষেত্রের মতো দেখতে। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ 1/2 মিটার। তাহলে এখানে লিখব বর্গ মিটার সমান 10 বর্গ মিটার। এটা প্রথম রাস্তা। আর দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে 20 মিটার আছে আর প্রস্থ আছে 2.1/2 মিটার। তাহলে এখানে লিখব বর্গ মিটার সমান 20 ইন্টু 2 যখন 4 রাখে 5, 5/2 বর্গ মিটার। এটা 10, 5 10 কে 50 সমান 50 বর্গ মিটার। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল এখানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এর ক্ষেত্রে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল সমান আগেরটা বেরিয়েছিল 10, পরেরটা বেরিয়েছে 50 বর্গ মিটার সমান 60 বর্গ মিটার। এরপরে আছে 5-এর 1। 5-এর 1 আছে চিত্রসহ কাইটের সংজ্ঞা দাও। তাহলে কাইট মোটামুটি এরকম দেখতে। তো এখানে এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান। তাহলে যে চতুর্ভুজে আমরা লিখব কি, যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহু সমান এবং অপর জোড়াও পরপর সমান তাকে বলা হয় কাইট। যে চতুর্ভুজের এক জোড়া
সন্নিহিত বাহু মানে একে অপরের সাথে এই জুড়ে আছে। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও অপর জোড়াও পরস্পর সমান তাকে কাইট বলে। তাহলে কাইট হয়ে গেল। এরপরে বহুতলক কাকে বলে? তাহলে লিখব কোনো ঘনবস্তু যদি 4 বা তার বেশি, কোনো ঘনবস্তু যদি 4 বা তার বেশি সমতল দ্বারা সীমাবদ্ধ থাকে তবে তাকে বহুতলক বলে। বহুতলক বলে। তাহলে বহুতলক আমরা অনেক রকমের আছে জানি, যেমন চতুস্তলক, তারপরে সমকোণী চৌপল আছে। তাহলে প্রথমে চতুস্তলক এঁকে দেখাই। এটা একটা চতুস্তলক, এটা একটা বহুতলক বা চতুস্তলক। তারপরে 5খানা তল আছে, এমন ঘনবস্তু আমরা আঁকতে পারি। তাহলে এরকম টাইপের এটা চতুস্থলক, এটা এর তল 5খানা আছে, ঠিক একভাবে 6খানা তল আছে, এরকম আমরা সমকোণী চৌপল আঁকতে পারি। আচ্ছা, এটা চতুস্থলক। এটা পঞ্চতলক, বা এটাকে পিরামিডও আমরা বলতে পারি। এটাও পিরামিড, এটাও পিরামিড। এটা হচ্ছে এটা বর্গাকার, তাহলে বর্গাকার পিরামিড। এটা ত্রিভুজাকার পিরামিড, যার এর ভূমিটা ত্রিভুজাকার, এর ভূমিটা হচ্ছে বর্গক্ষেত্রের মতো। একটি বৃত্ত অঙ্কন করো যার বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ওই বৃত্তে উপচাপ ও একটি বৃত্তকলা অঙ্কন করে চিহ্নিত করো। তাহলে প্রথম আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। তো এখানে যে বৃত্ত আঁকতে বলা আছে, তার জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে কি করব, 10 সেন্টিমিটার মাপের যে বৃত্ত আঁকতে বলা হয়েছে তার এর জ্যায়ের দৈর্ঘ্য 10, বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য অর্থাৎ ব্যাস বলা আছে 10 সেন্টিমিটার। তো এই পর্যন্ত 10, এখান থেকে তাহলে আমাদের এর মাঝখানে, জ্যায়ের মাঝখানে কম্পাস বসাতে হবে বৃত্তটা আঁকতে গেলে, অর্থাৎ এর কেন্দ্র খুঁজে পেতে হবে। তো কেন্দ্র খুঁজতে গেলে আমাকে যেটা করতে হবে যে এর মাঝখান কোথায় খুঁজে বের করতে হবে। তাহলে মাঝখানটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে কি করতে হয়, অর্ধেকের বেশি মাপ নিতে হয়।
এর অর্ধেকের বেশি মাপ নিলাম, মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকলাম আর নিচে একটা, বি বিন্দুতে বসিয়ে এর উপরে একটা আর এই নিচে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে এই বিন্দু দুটো যুক্ত করে দেব, তাহলে আমরা এর মাঝখান পেয়ে গেলাম। এটা হচ্ছে মাঝখান, এখানে সি নাম দিলাম আর এটা ডি নাম দিলাম, আর মাঝখানটার নাম দিলাম ই, যেটা বৃত্তের কেন্দ্র। এখন কি করব, এই ই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে বি পর্যন্ত ব্যাসার্ধ নেব, নিয়ে একটা বৃত্ত এঁকে দেব। বৃত্তটা অনেক বড় হলো, তাহলে বৃত্ত আঁকা কমপ্লিট হলো। এখন এই বৃত্তের মধ্যে আমাকে দেখাতে হবে যে বৃত্তে উপচাপ ও একটি বৃত্তকলা অঙ্কন করে চিহ্নিত করো। তাহলে এই যে বৃত্তকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এখান থেকে এই দিকটা একটা আর এই দিকটা একটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে চাপটা এটা ছোট, আর এখান থেকে এই পর্যন্ত চাপ এটা হচ্ছে বড়। তাহলে উপচাপ হবে, এখানে পি দিলাম, এখানে কিউ নাম দিলাম। তাহলে এই পি বি কিউ এটা কিন্তু বৃত্তের উপচাপ, আর এদিকটা হচ্ছে অধিচাপ। তাহলে উপচাপ পি বি কিউ, এটা হচ্ছে উপচাপ। আর তারপর কি করতে হবে, এখানে একটা বৃত্তকলা অঙ্কন করতে হবে। তো মনে করলাম ও বৃত্তের কেন্দ্র আছে, ই বৃত্তের কেন্দ্র আছে, এ হচ্ছে বৃত্তের উপরে যে কোনো বিন্দু। আমি ই থেকে আর একখানা সরলরেখা টানলাম বৃত্ত পর্যন্ত, বৃত্তের পরিধি পর্যন্ত। তো এটা নাম দিলাম এম। তাহলে এই যে জায়গাটা, এই যে অঞ্চলটা পেলাম, এই অঞ্চলটাকে বলা হয় বৃত্তকলা। আমরা একটু বড় করে নিলে বৃত্তকলাটা বড় হতো, ছোট করে নিলে বৃত্তকলাটা ছোট হতো। তাহলে এটা হলো বৃত্তকলা, আর এখান থেকে এ পর্যন্ত এটা হলো উপচাপ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।